YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। মঙ্গলবার এসে গেল, আবার সেই মঙ্গলবার, যে মঙ্গলবারের এটা তৃতীয় সপ্তাহে পড়লো। আপনাদের স্মরণ আছে আমাদের লজ্জার মঙ্গলবার, তারপরে 2 সপ্তাহ বাদে কি বলা যায়, রিভেঞ্জের মঙ্গলবার সেনাদের পক্ষ থেকে, এবং তারপরে 1 সপ্তাহ বাদে যুদ্ধ টুদ্ধ কিচ্ছু নেই, শুধু গল্প গাছা চলছে নানান রকম। দেখুন, আজকে আমাদের নামটি হচ্ছে গিয়ে অনুষ্ঠানের বন্ধুহীন মোদি। খুব প্যাথেটিক, খারাপ লাগে বলতে, কারণ এন্ড অফ দ্য ডে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী এবং তিনি দেশ চালাবার জন্য 5 বছরের ভোটটা তো পেয়েছেন, দায়িত্ব যখন পেয়েছেন তার সমালোচনাটা কন্টিনিউয়াসলি করাটাও উচিত না, কিন্তু ক্ষেত্র বিশেষে নরেন্দ্র মোদীর নিজস্ব ব্যক্তিগত কিছু ত্রুটি এবং নরেন্দ্র মোদীর চারিপাশে থাকা তার সচিব বা বিভিন্ন মানুষ তাকে যেভাবে মিসগাইড করে, আজকে কিন্তু ভারতের কন্ডিশনটা বা ভারতের অবস্থানটা যতটা এর আগে বেড়েছিল ততটাই নেমে গেছে। হাস্যকর জায়গায় ভারতবর্ষকে এনে দাঁড় করিয়েছে সারা বিশ্বের কাছে আর কেউ না, মোগেম্বো ডোনাল্ড ট্রাম্প। এবং সেটা এত নির্মম, এত নিষ্ঠুর, এত ভয়ঙ্কর যে কল্পনা করা যায় না। এবং দেখুন, যে গত 2 দিন ধরেই কথা চলছিল, গতকাল মানে সোমবার দিন সকালবেলা থেকে সমস্ত নিউজ চ্যানেলে একটাই ফ্ল্যাশ, যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী আসবেন জনগণের সামনে ভাষণ দিতে। কি ভাষণ দিতে? না, তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য রাখার জায়গাটি ভারী পরিষ্কার, যে তিনি জনগণকে জানাবেন যে পাকিস্তানের সঙ্গে যে তার যুদ্ধটা হয়েছে, যুদ্ধ বলুন বা রিভেঞ্জ বলুন বা প্রত্যাঘাত, সব থেকে ভালো হয় প্রত্যাঘাত কথাটা, যুদ্ধটা হয়নি। তো সেইটাতে নরেন্দ্র মোদী মুখে কুলুপ মেরে এটে বসেছিলেন এতদিন এবং পাঠিয়েছিলেন তাদের বিদেশ সচিবকে। আগের দিন যেটা বলছিলাম বা প্রবিদ্যাও বলেছেন, আর গতকাল সকালবেলা আপনারা দেখেছেন, যে কেন বিদেশ সচিব আসবে। নরেন্দ্র মোদী তো যেদিনকে আমাদের দেশ আক্রমণ করলো পাকিস্তানকে, মানে 9টা জায়গা যেটা সন্ত্রাসবাদীদের জায়গা, সেখানে যখন এয়ার স্ট্রাইক হলো, তারপরে দিন নরেন্দ্র মোদী এসে এবারে হম্বিতম্বি কি করে নিয়েছি, এই করে নিয়েছি ইত্যাদি ইত্যাদি বললেন। কিন্তু যুদ্ধটা বন্ধ হলো কেন, এবং সেটা নরেন্দ্র মোদী বা তার মিনিস্ট্রি থেকে কিছু বলার আগে সেটাকে নষ্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীর বন্ধু ভাই। এই বন্ধুত্বের কি পরিণাম সেটা নরেন্দ্র মোদী হাড়ে হাড়ে বুঝছেন। এবং আপনাদেরকে বলি কি নির্মম পরিহাস চিন্তা করুন। এই যে টুকরোটা দেখাচ্ছি, পুরোটা দেখাবো। সেটা হচ্ছে নরেন্দ্র মোদী 8টার সময় বক্তৃতা দিয়েছেন গতকাল, এবং সবাই জানে, সকলে টিভি খুলে বসে আছে যে মোদী কি বলবেন, এবং আমরা এক্সপেক্টই করেছি মোদী বলবেন যে আমরা এই করেছি সেই করেছি দেখে নেব। কিন্তু কিরকম শয়তানি চিন্তা করুন, কি দুষ্টু বুদ্ধি, দুষ্টু বুদ্ধি না, এগুলোর মধ্যে অনেক প্ল্যানিং রয়েছে, বলবো সেটা পরে। হঠাৎ করে 7টা 40-এ, 8টায় নরেন্দ্র মোদীর ভাষণ, 7টা 40-এ, যেটা কিন্তু আমেরিকাতে সকালবেলা, ওরা তো 12 ঘন্টা পিছিয়ে রয়েছে, আমেরিকাতে সকালবেলা 7 সকালে এসে ডোনাল্ড ট্রাম্প পাশে একজন ভারতীয় সচিবকে বসিয়ে দাঁড় করিয়ে তিনি বক্তব্য রাখলেন পরিষ্কার, এবং তিনি পরিষ্কার বললেন যে আমি হুমকি দিয়ে এই যুদ্ধটাকে থামিয়েছি। অর্থাৎ ফুল ক্রেডিট আগের দিনও নরেন্দ্র মোদী নিলেন, এই ডোনাল্ড ট্রাম্প নিলেন, যে আমি যুদ্ধটাকে বন্ধ করে দিতে বলেছি, থ্যাংক ইউ, যেটা বলেছি আমরা। এবং মোদী কিছু বলার আগে, যার জন্য মোদী আর সামনে আসলেন না, মিস্ত্রি বলে একজনকে বিশ্রী করে পাঠিয়ে দিলেন, এবং তাকে এত বিশ্রী গালাগাল করা হচ্ছে যে কাওয়ার্ড অমুক তমুক যা তা বলা হচ্ছে। সেই সচিব বেচারা করে কি, শিক্ষিত মানুষ, যে কাওয়ার্ড, যুদ্ধ থেকে পালিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, ভারতের থেকে যে যা পাচ্ছে বলে যাচ্ছে।
তো আগের দিন মোদিকে কোনো স্কোপ না দিয়ে তিনি একটা এক্স হ্যান্ডেলে প্লেস করলেন, যেটা সারা বিশ্ব দেখলো, ভারতকে খাটো করা হলো। এবং আজকে এই সময় যখন আমরা আলোচনা করছি তার ঠিক 12 ঘন্টা আগে, তো নরেন্দ্র মোদী বক্তব্য রাখলেন জনগণের উদ্দেশ্যে, কিন্তু নরেন্দ্র মোদী বক্তব্য রাখার আগে সেই বক্তব্যটাকে কেটে উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প যে ভাষণ দিলেন সেটা সারা বিশ্ব দেখলো, সারা ভারতীয় দেখছে, পুরো ফেসবুকে আমি দেখছি সকালবেলা উঠে সমস্ত ট্রোল হচ্ছে, এবং মোদীকে পুরো খোরাক করে ছেড়ে দেওয়া হয়েছে। এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, কি বলেছেন আপনারা নিজের কানে শুনুন, আমি কি বলবো শুনে নিন। On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases, and having these, they really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have. And they did it for a lot of reasons, but trade is a big one. We're going to do a lot of trade with Pakistan. We're going to do a lot of trade with India. We're negotiating with India right now. We're going to be soon negotiating with Pakistan. And we stopped the nuclear conflict. I think it could have been a bad nuclear war. Millions of people could have been killed. So I'm very proud of that. I also want to thank Vice President Vance and Secretary of State Rubio for their work and efforts. They worked very hard on that. শুনলেন কি বললেন ডোনাল্ড ট্রাম্প, যে মোদিকে পরিষ্কার বলে দিয়েছি, এবং তার সঙ্গে পাকিস্তানের নামটাও জুড়লেন। যদিও পাকিস্তানকে তার আগেই বেশ কয়েক লাখ কোটি টাকা তারা হেল্প করেছে, যে বলেছি যে বন্ধ যদি না করো আর কোনো যদি ঝামেলা তোমরা না বাড়াও তাহলে ঠিক আছে, আর যদি ঝামেলা করো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবো। দাদাগিরি একে বলে। আমরা চরম ঘৃণা করি ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু তার দাদাগিরিটা তো তিনি দেখিয়ে একেবারে কি বলা যায়, এটা অন্য কারোর ক্ষেত্রে হলে বলতাম যে একেবারে কাপড় চোপড় খুলে দিয়েছে। মোদির ভাষণের আগে মানে কিরকম হিংসুটে চিন্তা করুন, মোদি ভাষণ দিতে আসবে তার আগে তিনি যা খুশি তাই বলে গেলেন, এবং তিনি আবার ক্রেডিটটা নিয়ে গেলেন। এটার দ্বারা প্রমাণিত যে ডোনাল্ড ট্রাম্প, যাকে একসময় ডিয়ার ডোনাল্ড বা মাই ডিয়ার ডোনাল্ড ইত্যাদি ইত্যাদি বলতেন নরেন্দ্র মোদী, তিনি নরেন্দ্র মোদীর সর্বনাশ ছাড়া আর কিছু চাইছেন না। মোদ্দা ব্যাপার, নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে তিনি এই কিছুদিন আগে প্রেসিডেন্ট হওয়ার পর বলেছে, একটা দেশ যারা খালি ট্যাক্স চাপাচ্ছে এদের সঙ্গে ব্যবসা করবেন, এই তো কয়েক লাখ ডলার আমি নরেন্দ্র মোদীকে দিয়েছি। এবং নরেন্দ্র মোদী সেখানে হাসি মুখ ছাড়া কিছু ছিল না, তার কারণ বেশি সেখানে চুদুরবুদুর করতে গেলে বিপদ ছিল। তখন ডোনাল্ড ট্রাম্প একটি নামই তুলে আনতেন, যে আই নো দ্যাট ম্যান হু ইজ আদানি। এই আদানি নামটা বললেই এবার কেলেঙ্কারি হয়েছে, আর সব গিলতে হচ্ছে। এবার মোদী তারপর কি ভাষণ দিলেন, ড্যামেজ করে দিলেন তো। মানে তার আগে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়ে মোদির ভাষণটাকে, মানে এটা টক্করটা হচ্ছে কি, রাহুল গান্ধী আর মোদির মধ্যে টক্কর হচ্ছে না, টক্কর হচ্ছে আমেরিকার সঙ্গে। এবং আমেরিকা কত খারাপ হতে পারে ভারতের পক্ষে, কত বিপাকে ফেলতে পারে তার উদাহরণ দিলেন। এবং আই মাস্ট গিভ এ বিগ থ্যাঙ্কস টু প্রবীর বিশ্বাস, কারণ কালকে আমি ডোনাল্ড ট্রাম্প দেখতে গিয়ে আর নরেন্দ্র মোদীর ভাষণটা পুরো শোনাও হয়নি, এবং পুরোটা আমাকে লিখে দিয়েছেন প্রবীর বিশ্বাস, এবং হেল্প যে করছেন আপনাদের পিকচারাইজেশন আমাদের ওয়ান অফ দ্য এডিটর অনির্বাণ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ টিম ওয়ার্ক। এভাবে ক্রেডিট তো নেওয়া উচিত না। প্রবীরদা কি লিখেছেন, পহেলগাঁওতে নরসংহারের পর দেশের প্রতিটি মানুষ, প্রতিটি রাজনৈতিক দল একযোগে চেয়েছিল উগ্রপন্থীদের উচিত শিক্ষা দিতে। আজ প্রতিটি উগ্রপন্থী জেনে গিয়েছে আমাদের মা বোনেদের সিঁদুর মোছার পরিণাম কি হতে পারে। এর মোদির বক্তব্য, প্রবীর বিশ্বাসের না,
বিশ্বাস এটাকে ট্রান্সলেট করে আমাকে দিয়েছে। আমরা আমাদের সেনাদেরকে পুরো ছাড় দিয়েছিলাম, উনি ছাড় দিয়েছিলেন সেনাদের। হ্যাঁ, সেনাদেরকে ছাড় দেওয়া যায় নাকি? যা পেরেছে বলেছে আর কি। 6ই মে রাত্রে মাঝরাতে এবং 7ই মে সকালবেলা সারা পৃথিবী দেখেছে ভারতীয় সৈনিকদের পরাক্রম। ভারতীয় সেনা পাকিস্তানের উগ্রপন্থীদের ডেরায় তাদের ট্রেনিং সেন্টারে অব্যর্থ আক্রমণ চালিয়েছে। এরপর পাকিস্তান যখন ঘোষণা করে তাদের পক্ষ থেকে উগ্রপন্থী গতিবিধিকে প্রশ্রয় দেওয়া হবে না, তখন ভারত এই ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে, মানে পাকিস্তানের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে। আমরা সাময়িক বিরতি নিয়েছি, এরপর পাকিস্তান কি করে তার উপর আমাদের নজর থাকবে। মোদী বলছেন, আমাদের সেনা এবং আধা সেনা সব প্রস্তুত রয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের পর অপারেশন সিঁদুর কি হলো ভারতের নীতি উগ্রপন্থার জন্য। আমরা যেখানে থেকে উগ্রবাদী কার্যকলাপ শুরু হয় প্রতিটি জায়গায় এভাবে আঘাত হানবো, ব্লা 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 ব্লা। একবারও বললেন না যে আমেরিকা নাক গলাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প এসে মোদির কাছ থেকে গ্রাসটা কেড়ে নিয়েছেন এবং নরেন্দ্র মোদী কিছু বলার আগে জাতা কথা বলে গেছেন ডোনাল্ড ট্রাম্প। সে সাহসটা হলো না প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা, আবারও আমি বলি যে ইন্দিরা গান্ধীর নোখের যোগ্যতা কারণ নেই। কিভাবে মোদী তার নিজের, এবার কথাটা হলো মোদী আজকে এলেন কেন ভাষণ দিতে, এবং সেটা এত প্রচার টচার করে। শুধুমাত্র দেশের কতগুলো প্রচার মাধ্যম গদি মিডিয়া বললেই সেটাই ধরে নিতে হবে মুখ্য, সেটাই ধর্ম? মোটেই না। মোদী আজকে এলেন এই কারণে যে মোদীর কাছে সারা ভারতবর্ষে এই বার্তাটা গিয়েছে, নরেন্দ্র মোদী আমেরিকার কাছে সারেন্ডার করে যুদ্ধ থেকে উইথড্র করেছে, এবং এই বার্তাটা খুব বাজে বার্তা হিসেবে যাচ্ছে, যেটা আগামী দিনে তার ভোটের কাজে বলুন বা নানান কাজে বলুন মোদীকে খাটো থেকে খাটোতম, এইরকম বেজ্জত নরেন্দ্র মোদী কোনোদিন হয়নি, যেটা আমেরিকা তাকে দুদিন পর পর করলো, আগের দিন এবং গতকাল। কাজেই তিনি আসতে বাধ্য হলেন। এখনো নরেন্দ্র মোদীর সময় আছে যে সর্বদলীয় বৈঠক বা পার্লামেন্ট ডাকা, যে এই ঘটনাগুলো ঘটেছে। এখনো পর্যন্ত কিন্তু বিরোধীদের প্রত্যেকেই কিন্তু নরেন্দ্র মোদীর পাশে ছিলেন। এবং আপনাদেরকে খোলাভাবে বলি যে যুদ্ধ যতটুকু, যুদ্ধ হোক বা প্রত্যাঘাত যতটুকু হোক, সেখানে একটা পরিষ্কার কথা বলি যে প্রথম এয়ার স্ট্রাইক যেটা হয়েছিল সেটা কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। 9টা জায়গা সত্যিই আমাদের সৈনিকরা উড়িয়ে দিয়েছিল, যেটা সৈনিকরা দাবি করেছে। নরেন্দ্র মোদী কি দাবি করলেন বা তার দলের লোকেরা কি দাবি করলেন, বা ফচকে ওই একটা মোটা হাতি লাফায় যে আমাদের বাংলা কোন একটা চ্যানেল আরফাট দিয়ে, সেটা তো বোধহয় কিং কং এর বাচ্চা মনে হয় আমার। তো সেই এদের কথা কিছু আসে যায় না। কথাটা হচ্ছে যে আর্ম ফোর্স থেকে 2 মহিলা এসে বললেন, একজন তার মধ্যে মুসলিম, এটা ভুলে গেলে চলবে না, কর্নেল। তো তারা এসে যেটা বললেন সেটাই বাস্তব, যে আমরা এয়ার স্ট্রাইক, তারপরে থেকে তারা আর বলেনি। মাঝখান থেকে এই ভুল খবর, ফেক খবর, ভুয়ো খবর, এগুলোর উপর রেস্ট্রিক্ট করা হলো এবং সেটা আইএনবি থেকে কড়া বার্তা এলো। এবারে আপনাদেরকে বলবো যেটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, এদিক ওদিক যাবেন না, টোটাল অনুষ্ঠানটা দেখবেন। আপনারা দেখেন তো, না দেখার তো কিছু নেই। আপনাদেরকে বলি, মোদির পাশে কেউ ছিল না এবারকার এই তথাকথিত ভারত পাকিস্তান যুদ্ধে। তথাকথিত যুদ্ধ বলছি না, কেউ ছিল না। এক এক করে উদাহরণ দিই। আমেরিকার কাণ্ড কারখানা তো দেখলেন, তারা তো মোটেই, তারা প্রতি মুহূর্তে চাইছে যে মোদির বিদায় হোক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ফ্রান্স, যাদের কাছ থেকে রাফাল কেনা হচ্ছে। কিছুদিন আগে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে মিটিংটা হয়েছিল, তাতে ফ্রান্সের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে পাত্তাও দেয়নি, তাকে টপকে আরেকজনের সঙ্গে শেখান করেছিলেন, মানে বেজ্জতের চূড়ান্ত। এবং তারপরে ব্রিটেনের সুনকের একদম, মানে নরেন্দ্র মোদীর দোষটা কি, যখন যার সঙ্গে বন্ধুত্ব হয়, যখন যে দেশে একেবারে জাপটে ফাপটে জড়িয়ে পড়ে এমন বাড়াবাড়ি করতে থাকেন যে তাদের বিরোধীরা মনে করে এরা ভীষণ ঘনিষ্ঠ, যার জন্য প্রত্যেকটা দেশের তো একটা রাজনৈতিক অবস্থান থাকে। আমাদের এর আগেও তো বহু প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধীর কথা বাদ দিন, ইন্দিরা গান্ধী জায়ান্ট ছিলেন, মানে বিরাট ব্যাপার, কিন্তু বাজপেয়ী জিও তো ছিলেন। আমাদের ডক্টর মনমোহন সিং ছিলেন, যাকে ডক্টর সাব বলে ডাকা হতো, বা ডক্টর জি বলে ডাকা হতো, বা ডক্টর সিং বলে ডাকা হতো বিদেশে। তো সেই তিনিও যেতেন, তিনি কাউকে জাপটাজাপটি করেননি। কারণ কি, যে আজকে আমি ক্ষমতায় আছি, কালকে আমি ক্ষমতায় থাকবো না, কিন্তু দেশটা থাকবে। সুতরাং দেশের যারা দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলবো, সেখান করবো, গিয়ে কথা বলবো, ভাষণ দেবো, চলে আসবো। একবারে জড়িয়ে টড়িয়ে ধরে বাড়াবাড়িটা করার পর তারপরে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী নির্বাচনের সময় নরেন্দ্র মোদী টিকি পায়নি, ডোনাল্ড ট্রাম্প বদলা নিচ্ছে পরিষ্কার। তো তিনি ওই রকম যখন যেখানে যে ফ্রান্সে গিয়ে ফ্রান্সের
তৎকালীন প্রধানমন্ত্রীকে জড়িয়ে ফড়িয়ে ধরেছেন। আচ্ছা, ব্রিটেনে গিয়ে সুনককে জড়িয়ে ফড়িয়ে ধরেছেন। এবার সুনকের জায়গায় নতুন যিনি এসছেন তিনি আর মোদীকে পছন্দ করছেন না। আপনাদেরকে আরো খারাপ ভাবে বলি যে এখন এই মুহূর্তে বিদেশ নীতিতে এই ইউরোপিয়ান কান্ট্রি যাদের সঙ্গে একসময় সখ্যতা ছিল নরেন্দ্র মোদী, তারা কেউ নরেন্দ্র মোদীর পাশে এই ভারত পাকিস্তান যুদ্ধে নেই, তারা পাকিস্তানের পাশেও নেই, অ্যাজ সাচ তাদের পাশেও নেই। তাহলে একটা যুদ্ধ করতে গেলে, আজকে তো একটা যুদ্ধতে ইয়ার কিনা, আপনারা দেখুন ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের পাশে টোটাল ইউরোপ রয়েছে, টোটাল, সে আমেরিকা যাই বলুক আর তাই বলুক। এই তো ইউক্রেনের জেলেনস্কির সঙ্গে এবার পুতিন বসতে চলেছে এবং টার্মস কন্ডিশন দিয়ে দিয়েছে জেলেনস্কি যে আগে সমস্ত যুদ্ধ ফুদ্ধ বন্ধ করুন, গোলা বারুদ বন্ধ করুন, তারপর আপনার সঙ্গে বলবো। হচ্ছে রংবাজি করার জন্য পেছনে পুরোপুরি রয়েছে ইউরোপ। মোদির পাশে ইউরোপ নেই, মোদির পাশে অনেকেই নেই। সব থেকে ডেঞ্জারাস জিনিস যে চীন এমন একটি কাণ্ড করতে গিয়েছিলেন, বা চীনের এমন একটা প্ল্যান ছিল এইবারকার এই প্রত্যাঘাতে, যেটা ভারত বিরাট বিপাকে পড়তো, বিরাট বিপাকে পড়তো, যার জন্য গুটিয়ে যেতে বাধ্য হলো। জিতা সত্য, মানে আমরা কিন্তু পাকিস্তানকে অ্যাটাক করেছিলাম, আমরা এগিয়েছিলাম এবং এই খেলাটা চললে পাকিস্তানকে স্ম্যাশ করা যেত, কিন্তু করা যাবে না। এই কারণে যে পাকিস্তানের পাশে অলমোস্ট এমন সমস্ত দেশ, এমন সমস্ত কাণ্ড কারখানা নিয়ে আসলো যে মোদীকে সিজফায়ার করতে বাধ্য করালো আমেরিকা। শুনবেন সে গল্প? বলবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। এবার খুব ভালো করে শুনুন, তথ্যে ভুল থাকলে আমাকে জানাবেন, কিন্তু তথ্যগুলো জোগাড় করতে হচ্ছে বিভিন্ন মহল থেকে। এবং প্রথমেই আপনাদেরকে যেটা বলি যে পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় চীন, এবং চীন পরিষ্কার পাকিস্তানকে বলে যে তোমরা কোন রকম উত্তেজিত হবে না, যে সব স্টেপ নিতে যাচ্ছ নিও না। কি সেই স্টেপ? ভালো করে শুনে নিন, দরকার হলে আপনারা খবর নিয়ে দেখতে পারেন। প্রথম যে এয়ার স্ট্রাইকটা হলো 6 তারিখ না 7 তারিখ, যেখানে 9টা জায়গা উড়িয়ে দিল ভারতবর্ষ, তারপরে তিনি পাকিস্তান বুঝলো যে আমাদের শক্তি দিয়ে ভারতের মতন এই মহাশক্তিধর দেশকে কিচ্ছু করা যাবে না। ক্রেডিট তো আমাদের সেনাদের, ক্রেডিট গর্ব বলে বলছি। তখন তারা ডিসাইড করলো যে আণবিক রসায়ন বোমা ছাড়বে, কাশ্মীর হোক বা যে কোনো জায়গায় হোক তারা ছাড়বে। এবং এই ধরনের ডেঞ্জারাস বোমা ছাড়া মানেটা হচ্ছে, তারপরে কি হবে পরের গল্প। কারণ এই পাকিস্তানের মতো দেশেরা না, এরা আত্মঘাতী সমস্ত, দেখেছেন তো যত এই আত্মঘাতী তো নানান ঘটনা। তারপরে আমার দেশকে উড়িয়ে দিই, কিন্তু আগে আমি তার অন্তত গোটা 1.5 স্টেটকে উড়িয়ে দেবো। এরা ডিসাইড হয়ে গিয়েছিল। যেদিনকে এয়ার স্ট্রাইক হয়েছিল তার পরের দিনই ব্যাপারটা জানতে পারে প্রথম চায়না ব্যাপারটা রাশিয়া আমেরিকাকে জানায়, এবং চায়না নিজে উদ্যোগ নিয়ে পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় এবং বলে যে তোমরা কিচ্ছু করো না, আমরা তোমার পাশে আছি। তাদের কি ইন্টারেস্ট? প্রবীরদা, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ রিটেন অল দিস। এটার খুব ডিটেলটা আপনি আমাকে দিলেন, আমি এত আতখাচড়া জানতাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা হচ্ছে খুব ভালো করে শুনে নিন। সিপিইসি করিডোর
65,000 বিলিয়ন ডলারের প্রজেক্ট। এই প্রজেক্টটা হচ্ছে গিয়ে চায়নার পাকিস্তানের উপর, যা চীন থেকে শুরু করে পাকিস্তানের পাস্তুনিস্তান এবং বেলুচিস্তান হয়ে গোয়াদার বন্দরে গিয়ে যাবে। মানে টোটাল এই যে দেখাচ্ছে আপনারা দেখুন পাশে ছবিটা, এইটে এই সিপিইসি করিডোর, যেটা চীন থেকে শুরু করে পাকিস্তানের পাশতুনিস্তান এবং বেলুচিস্তান হয়ে গোয়াদর বন্দরে গিয়ে পৌঁছাবে। বিরাট একটা রাস্তা। বালুচ বিদ্রোহীদের কারণে সেই প্রজেক্ট থমকে রয়েছে। চীন দক্ষিণ চীন সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর হয়ে পশ্চিমের দেশগুলোর সাথে ব্যবসা করতে ভয় পাচ্ছে, কারণ আন্দামান দ্বীপে ভারত বিশাল সেনাঘাঁটি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। ফলে তাদের এই রাস্তাটা দরকার, এবং এই রাস্তাটা দরকার বলেই চীন দেখলো যে বালুচিস্তান যদি আজকে বেশি ঝামেলা করে পাকিস্তানের উপর, এবং তাদের ট্যাপ যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু বালুচিস্তান একটা আলাদা স্টেট হয়ে যেতে পারে, অল লাইক দ্যাট। সুতরাং বালুচদের আন্দোলনকে বন্ধ করার জন্য পাকিস্তানের পাশে গিয়ে তারা দাঁড়ালো। এই যুদ্ধ যদি কন্টিনিউ হতো না, তাহলে চীন বলেই দিয়েছিল যে তোমরা পশ্চিম থেকে অ্যাটাক করো ভারতকে, আমরা পূর্ব থেকে অ্যাটাক করবো, অর্থাৎ কিনা এই আসাম, ত্রিপুরা থেকে বাংলা অব্দি সেই অ্যাটাক এসে পৌঁছাতো। এবং তাদের একটা থ্রেট ছিল যে চিকেন নেককে আমরা উড়িয়ে দেবো। খুব একটা ফালতু কথা ছিল না, কিন্তু সেই রকম হুমকি কিন্তু চীনের তরফ থেকে আমাদের অভ্যন্তরে এসেছিল। সেটা আপনারা কতটা জানেন বা না জানেন আমি জানি না। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, আগের দিনও বলেছি, আবারও বলছি, দুদিন ধরে বলছি, এবং আমরা কখনো ক্রেডিট নিই না। আমরা ভোটের ব্যাপারে যেমন অ্যাডভান্স বলি, এবং সেটা ফলে আমরা বলেছিলাম যে টার্কি বা তুরস্ক নামক যে দেশটি রয়েছে, সেটা মুসলিমদের সব থেকে স্ট্রেনদেন কান্ট্রি, এবং তারা যা বলে অলমোস্ট মুসলিম কান্ট্রিগুলো একাট্টা হয়ে তাদেরকে ফলো করার চেষ্টা করে। এটা ইউরোপিয়ান কান্ট্রি বাট মুসলিম কান্ট্রি, এবং ভারী চমৎকার একটি দেশ। এবং তুরস্ক তো ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা আপনারা দেখেছেন, এবং তারা কন্ট্রোল করে, এবং তারা পাকিস্তানের পাশে সরাসরি এসে দাঁড়িয়েছিল। এবং তুরস্কর আহ্বানে তুরস্কর সঙ্গে খুব ভালো দোস্তি রয়েছে জার্মানি। তারা কিন্তু জার্মানকে পরিষ্কার বলেছিল তোমরা এর মধ্যে যেও না, জার্মানি ইজ এ ভেরি ডেঞ্জারাস কান্ট্রি, যে তোমরা এর মধ্যে যেও না। এটা কিন্তু আমাদের প্রেস্টিজের ব্যাপার, কারণ জার্মানির গাড়ি থেকে শুরু করে বিভিন্ন যে রয়েছে, আপনার মেশিনারিজ রয়েছে, সেগুলোর কিন্তু বিরাট সেল রয়েছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ আরাবিয়ান স্টেট, আরাবিয়ান কান্ট্রি গুলোতে। এবং তার মিডিয়েটার হচ্ছে গিয়ে তুরস্ক। তুরস্কের মাধ্যমে তারা এই বিক্রি বার্তাটা করে। বিশাল তাদের অত্যাধুনিক গাড়ি থেকে শুরু করে মেশিনারিজ। জার্মান চেপে গেল, ব্রিটেনও চেপে গেল তুরস্কের দাবিতে। এবং এন্টায়ার যে মুসলিম বেল্টটা রয়েছে ভারতের পশ্চিম দিকে, অর্থাৎ আরব আমিরশাহী, দুবাই থেকে শুরু করে আরো যে সমস্ত ওদিকে দেশ রয়েছে, হতে 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 ইরান, যার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত খারাপ, তাদের সঙ্গে পর্যন্ত দরম মরম হয়ে গেল, এবং সমস্ত মুসলিম কান্ট্রি একাট্টা হয়ে গেল। পেছনে একটা হালকা সাপোর্ট থাকলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর, এবং বললো যে ভারত পাকিস্তানের যুদ্ধ হলে আমরা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তুরস্ক তো বললো ডাইরেক্টলি আমরা কিন্তু পাকিস্তানকে হেল্প করব। এটা গেল একটা পার্ট। তাহলে রাশিয়া কি করছে? রাশিয়া বলে ভারতের বিরাট বন্ধু, মোদির কোনো কিছু সমস্যা হলে রাশিয়া পাশে দাঁড়ায়। বলে রাখছি, লিখে রাখুন, এই মুহূর্তে পুতিনের বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প। আপনারা শুনলে অবাক, এই কি রাশিয়ার আমেরিকা বন্ধু? ইয়েস ইয়েস মাই ডিয়ার। ডেমোক্রেট পার্টির সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত খারাপ, ব্রিটেনের সঙ্গে খারাপ, জার্মানির সঙ্গে খারাপ, ফ্রান্সের সঙ্গে খারাপ, কিন্তু পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বহু দহরম মহরম। এবং দহরম মহরম হওয়ার ফলে পুতিন দেখবে যে আমেরিকা চাইছেটা কি। এবং রাশিয়া যতই ভারতের বন্ধু হোক না কেন, রাশিয়া নিজেই কিন্তু এখন মানে সমস্যার মধ্যে রয়েছে ইউক্রেনের যুদ্ধের সঙ্গে। তো কাল পরশুর মধ্যে তারা আবার বৈঠক করছে, এবং আমেরিকা সাপোর্ট দিয়েছে যে তোমরা বসে এটা অ্যাডজাস্ট করে দাও। তো সেখানে ভারতকে সাহায্য করার মতো সময় কোথায় তাদের? রাশিয়ার বাড়ি বয়ে গেছে তাদের। এছাড়া এই ধরুন দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে আরো বিভিন্ন দেশ যেগুলো রয়েছে সারাউন্ডিংসে, তারাও কিন্তু এই ব্যাপারে বিরক্ত, এবং তারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি চীন বা ভারতের কমন ফ্রেন্ড হওয়া সত্ত্বেও তারা এখান থেকে হাত গুটিয়ে নিয়েছে, না নেই, আমরা ওর মধ্যে নেই। এবং চায়নার যেটা ব্যাপার, চীন তো একটা শক্তিশালী দেশ, সুতরাং তাদের ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে তারা এটা ভেবে নিয়েছে। আপনাদেরকে আরেকটা কথা বলি, শুনলে চমকে যাবেন, যেখানে ভারতের সঙ্গে মানে ট্রাম্পের সঙ্গে মোদির চুক্তি হয়েছে যে বিশাল ট্যাক্স চাপিয়ে তোমাদের ওখানে জিনিস বিক্রি করবো, আর তোমরা আমার দেশে যেটা বিক্রি করবে সেটাতে বেশি ট্যাক্স চাপানো হবে না, কিন্তু পুরো দাদাগিরি। মোদি এগ্রি ফেগ্রি করে চলে এসছে।
ওই ব্যাপার এক, আদানির ব্যথা, নইলে যা বলছে তা শুনছে হাসি মুখে। কি অবস্থা ভদ্রলোকের, না আমি শুধু অসহায় লাগে যে কি বন্ধুহীন অবস্থা। তো চায়নার সঙ্গেও এইরকম চুদুরবুদুর আমেরিকা করেছিল। চায়না বলেছে যে আপনি দেখবেন সমস্ত মার্কেটে চাইনিজ মেটেরিয়াল নামিয়ে দেবো এবং প্রত্যেকটা আপনাদের কাউন্টার পার্ট হিসেবে। আমেরিকা বাধ্য হয়েছে এবং আমেরিকার সঙ্গে 2010 মানে তুমি দিলে 20% ট্যাক্স, আমি দিলে 10% ট্যাক্স, এই আন্ডারস্ট্যান্ডিং এ আমেরিকা এবং চায়নার মধ্যে চুক্তি হয়ে গেছে। সুতরাং চায়নার পাশে এসে আমেরিকা দাঁড়িয়েছে, আবার চায়না গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে। কিরকম অদ্ভুত যোগাযোগগুলো, অদ্ভুত যোগাযোগগুলো, এগুলো সব নরেন্দ্র মোদী জানতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন তার পাশে রাশিয়া থাকলেও সেভাবে থাকতে পারবে না, যেহেতু আমেরিকা সঙ্গে রাশিয়ার দোস্তিটা অনেক বেশি। মোদী অনেকদিন ধরে বুঝতে পারছিলেন যে আমেরিকার সঙ্গে, আর আমেরিকার সঙ্গে ঝামেলা করে লাভ, বিশ্ব বাজারে ব্যবসা বাণিজ্য করতে গেলে সে আদানি করুক আর মুখানি করুক বা চোঙানি করুক, যেই করুক না কেন, আমেরিকার সঙ্গে দুশ্মনী করে বিশ্ব বাণিজ্যে যাওয়া যায় না, যাওয়া অসম্ভব। ট্রানজাকশনটাই হয় ডলারে। এগুলো তো আপনারা জানেন, যারা জানেন না তাদেরকে বললাম। এবং সবশেষে বলি যে এই চীন, আমেরিকা, রাশিয়া একটা কম্বিনেশন তৈরি হয়েছিল। সবাই যে পাকিস্তানকে সাপোর্ট করছে এমন না, কিন্তু মোদীকে করছে না, এটা হচ্ছে পাক্কা। তাহলে মোদীর আরেকটা বন্ধু ছিল কে? ইসরায়েল। ইসরায়েল এখন তো গাজা ফাজা নিয়ে এমন ব্যস্ত যে তারা মোদীকে কি সাহায্য করবে, তারা তো নিজেরাই অস্থির হয়ে রয়েছে এই আপনার মুসলিম কান্ট্রি গুলোর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। সুতরাং কমপ্লিটলি ফ্রেন্ডলেস, বন্ধুহীন অবস্থায় নরেন্দ্র মোদী। তিনি কালকে অনেক কথা বললেন, অসহায় লাগে যে মানুষের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে মোদী যা মনে হয়েছে এতদিন করে গেছে, যা মনে হয়েছে এই 10-11 বছর তিনি তাই করে গেছে। সবকিছুর একটা এন্ডিং আছে মোদীজি, ভাবতে শিখুন, ভাবুন, ভাবুন, আরো ভাবুন। কারণ আপনি যেভাবে যাচ্ছেন তাতে আপনার তো ইমেজ সমস্যা হবেই, আপনার প্রেস্টিজ পাঞ্চার হবেই, আপনার দলটারও প্রেস্টিজ পাঞ্চার হবে, আরএসএস-এরও হবে। কিন্তু আপনি কি শুধুমাত্র আপনার দল আর আরএসএস এর সঙ্গে সংযুক্ত থাকে একটি মানুষ? আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমরা আপনার পাশে আছি। আপনি তো ভারতবর্ষকে একটা অদ্ভুত ধরনের সম্মানহানির জায়গায় নিয়ে গেলেন, যেটা এর আগে কোনো প্রধানমন্ত্রী, এমনকি বিশ্বনাথ প্রতাপ সিংও নিয়ে যেতে পারেননি। আপনি বলেন না যে নেহেরু থেকে শুরু করে এই ডক্টর মনমোহন সিং, যাকে আপনি মৌনী মোহন বলতেন, তিনি মৌনী থাকতে পারেন কিন্তু তার পার্সোনালিটিকে প্রত্যেকে রেসপেক্ট দিয়েছে। এরা কিন্তু ভারতের মাথা নত হোক, মানে 62-তে হেরে গিয়েও জওহরলালের কিন্তু মাথা নত হয়নি, হার্ট অ্যাটাক করেছে, পরে মারা গিয়েছিলেন। কিন্তু এরকম খোরাক করে ছেড়ে দিতে পারেনি আমেরিকা থেকে শুরু করে বাকি দেশ, যেটা আজকে আমেরিকা করলো পরপর দুদিন। একটা গত শনিবার আমেরিকা বললো যে আমি সব বন্ধ করে দিয়েছি, বলে দিয়েছি, এই তো সব ঠিকঠাক। আর গতকাল নরেন্দ্র মোদীর ভাষণের আগে, খবরদার, যুদ্ধ বন্ধ না করলে তোমাদের ব্যবসাপত্র পথে বসিয়ে দেব। ভাবুন নরেন্দ্র মোদীজি, আপনার বিরাট ইমেজ এবং আপনার ভক্তবৃন্দ এবং ওই লম্পজম্প গরিলার বাচ্চাটাকে বলুন থামতে। আর এটা তো বম্বেতে রয়েছে, থামতে বলুন। এবং মিডিয়া লজ্জাটা নিতে শিখুন, সত্যিটা বলতে শিখুন। মানুষ আজকে আমাদের ইউটিউবে ভিড়েছে এই কারণে যে আপনারা মিথ্যা কথা বলেন, আর আমি যুক্তি দিয়ে পয়েন্ট টু পয়েন্ট কথা বলি। এই পয়েন্টগুলো যদি ভাঙতে পারেন, কাটতে পারেন, তাহলে আর আসবো না এখানে কোনোদিন। এখনো পর্যন্ত মিথ্যা বলিনি। তাহলে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন এবং প্রত্যেকে কমেন্ট করুন, প্রত্যেকে শেয়ার করুন। আপনাদের কমেন্টটা আমাদের ভীষণ দরকার। বন্ধুহীন মোদী। নমস্কার, আদাব।